কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর জীবনাবসান, কমরেডের মৃত্যুতে শোকগ্রস্ত পুরো বিশ্বের মুক্তিকামী মানুষ, 9 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের ফটোশপ করা ভুয়া ছবি, বিভ্রান্তি ছড়ানোর শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ওষুধের দাম দফায় দফায় বাড়লেও নিয়ন্ত্রণ নেই কর্তৃপক্ষের, বিপাকে সাধারণ মানুষ, ওষুধ প্রশাসনের ক্ষমতা বাড়ানোর তাগিদ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যাচাই বাছাইয়ের প্রথম দিনে 10 কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, আপিল করতে পারবেন 3 দিনের মধ্যে। এবং সিলেটে বখাটে বদরুলের হামলায় গুরুতর আহত খাদিজা এখন সুস্থ, হাসপাতাল ছেড়ে যাবেন রোববার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে দেশটিতে 9 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। তার মৃত্যুতে কিউবার সাধারণ জনগণও শোকগ্রস্ত হয়ে পড়েছেন। আগামী 4 ডিসেম্বর তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের কথা রয়েছে। কিউবার বিপ্লবকালীন কমান্ডার ইন চিফ ফিদেল ক্যাস্ট্রো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। শনিবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর এই ঘোষণার পরই বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয় সমাজতান্ত্রিক কিউবার জনক ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুর খবর। তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা না গেলেও 9 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে আগামী 4 ডিসেম্বর তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের কথা রয়েছে। গত আগস্টে তাকে সবশেষ জনসমক্ষে দেখা যায়। এর আগে গত এপ্রিলে কমিউনিস্ট পার্টির সম্মেলনে শেষ ভাষণ দেন তিনি। ফিদেল ক্যাস্ট্রোর চলে যাওয়ায় শোকাগ্রস্ত হয়ে পড়েছেন কিউবার জনগণ। ফিদেল না থাকলেও তার চেতনা বহন করে চলার কথা জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। প্রিয় নেতার চলে যাওয়ার খবরে খুবই খারাপ লাগছে, কিন্তু এই সত্য যে তাকে চিরদিন ধরে রাখা যাবে না। তিনি যা আমাদের দিয়ে গেছেন তাই যথেষ্ট। ফিদেল ক্যাস্ট্রো আর ফিরবেন না, কিন্তু তার চেতনা ও মতাদর্শ সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। প্রায় অর্ধ শতাব্দীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ফিদেল ক্যাস্ট্রোর অভাবনীয় নানা সাফল্য থাকলেও ভিন্ন মতাবলম্বীদের উপর চরম দমন পীড়নের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এদিকে কিউবার শক্তিশালী বিপ্লবী নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোকে ফোন করে সমবেদনা জানিয়ে ভবিষ্যতে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার কথা জানান। শোক প্রকাশ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নাইতো সহ বিভিন্ন দেশের নেতারা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে এক বার্তায় কিউবানদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ফিদেল ক্যাস্ট্রোকে বিংশ শতাব্দীর কিংবদন্তি নেতা ও মহৎ বন্ধু বলে উল্লেখ করেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের ফটোশপ করা ভুয়া ছবি। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফটোশপের মাধ্যমে বানানো বিভিন্ন ছবি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এ ধরনের ঘটনায় যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তারা। আরো জানাচ্ছেন মিজানুর রহমান কবির। মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে। সারা বিশ্বের গণমাধ্যমের মতো বাংলাদেশেও বিষয়টি প্রচার পাচ্ছে গুরুত্ব সহকারে। দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও বিবৃতির মাধ্যমে সহমর্মিতা জানাচ্ছে অনেক ব্যক্তি ও সংগঠন। পাশাপাশি উল্লেখযোগ্য প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে। মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন জানালেও বিশ্লেষকরা বলছেন, অন্যান্য গণমাধ্যমের জবাবদিহি থাকায় খবর প্রচার ও প্রকাশে এগুলো যতটা দায়বদ্ধ সে তুলনায় অনেকটাই উন্মুক্ত ফেসবুক। তাই এখানে অপপ্রচার চালানোর সুযোগও অনেক বেশি। আমরা নাসিরনগর থেকে বুঝলাম যে গণমাধ্যমকে কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী যারা এই ধরনের কথা বলে, এটা সাধারণ মানুষ বলে না, এটা খুব স্বল্প সংখ্যক কয়েকজন যারা ফেসবুকে সক্রিয়, যারা বিভিন্ন রাজনৈতিক কয়েকটা দল আছে তাদের মধ্যে সক্রিয়, তাদেরকে সরকার সামলায় না কেন? সেটা তো অনেক সোজা। যেখানে এই ধরনের পারসিকিউশনের পরিবেশ তৈরি হচ্ছে বা সেখানে সাংঘাতিকভাবে তারা অত্যাচারিত হচ্ছেন জনগোষ্ঠী, সেখানে তাদেরকে ব্যবহার করবারও কিন্তু সুযোগ সন্ধানী গোষ্ঠী থাকে। অতএব অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে এই পরিস্থিতিতে কোনো মৌলবাদী গোষ্ঠী তাদেরকে ব্যবহার করবার সুযোগ না পায়। বিগত সময়ে অপপ্রচার চালিয়ে অনেকে ফায়দা লুটেছেন উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, অপপ্রচার ও অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের উচিত আইন প্রয়োগ করা। বিভ্রান্তি দূর করতে গণমাধ্যমকেও ভূমিকা রাখার আহ্বান জানান তারা। সেখানকার ভয়াবহতা সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছি বা নিতে চেষ্টা করছি, কিন্তু তার অর্থ কোনোভাবে এইটা নয় যে সামাজিক মাধ্যমে না জেনে, না শুনে, সুনিশ্চিত না হয়ে
কোনো ছবি বা তথ্য আমরা তাদের নামে প্রচার করব, যেটা অন্য অর্থে আমাদের ক্ষেত্রে কোনো নেতিবাচক কোনো জিনিস বয়ে আনতে পারে। মানুষ যদি জানে যে এরকম যে কিছু করলে, অপরাধ করলে মানুষের শাস্তি হবে, তাহলে মানুষ এটা করে না। এটা একেবারে পৃথিবীর নিয়ম। শেয়ারের মাধ্যমে এ ধরনের প্রচারণা বেশি ছড়িয়ে পড়ে বলে ব্যবহারকারীদেরও সতর্ক থাকার আহ্বান জানান বিশ্লেষকরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় এবং সরকারি নজরদারি না থাকায় অনুপ্রবেশের হার বাড়ছে। গত কয়েকদিন ধরে ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশের মূল ভূখণ্ডে চলে যেতে শুরু করায় অনুপ্রবেশ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা শিরু বেগম জানে না তার স্বামী ইয়াস এবং 2 সন্তানের ভাগ্যে কি ঘটেছে। 3 দিন আগে মিয়ানমার বাহিনী বিদ্রোহী ধরার নামে তাদের গ্রামে হানা দিয়ে ধরে নিয়ে যায় তার স্বামীকে। নির্যাতন থেকে বাঁচার জন্য 6 সন্তানকে নিয়ে যখন বাংলাদেশমুখী তখন রাস্তায় হারিয়ে যায় তার 2 পুত্র সন্তান। এখন 4 সন্তানকে নিয়ে তার আশ্রয় হয়েছে টেকনাফ উপজেলার লেদা শরণার্থী ক্যাম্পে। শিরু বেগমের মতো শত শত রোহিঙ্গা গত কদিন ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ এবং উকিয়া শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিচ্ছে। মারি ফেলাই না যা সারা হইনি পারি আর আসি কামাদে বানি পিসা রইদমা সিয়া দিয়ে যায় সিয়া দিয়ে মাথার তো হক কথা ঠিয়া পয়সা লইহিন হইব বলে মাথার তো বন্দুক লয় বাড়ি মারি মারি মাথা তুলো বাইরে গাল তুলো বাইরে উঠ ফাড়ি ফেলাই গাল ফাড়ি ফেলাই। মিয়ানমারের সাথে প্রায় 200 কিলোমিটার সীমান্তের মধ্যে খুব কাছের এলাকা কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলা। এর মধ্যে 52 কিলোমিটার রয়েছে নাফ নদী। নদীটি প্রশস্ত কম হওয়ায় সহজে পেরিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রতিবারের মতো এবারও স্থানীয়দের সহযোগিতায় সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গারা চলে যাচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে। অপার থেকে আসার পরে এখানে ঢুকে ভালো মন্দ দেখে হয়তো অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে এই ওইদিকে চলে যাচ্ছে। একজনের দেখা একজন তো আসতেছে, আমরা ওইখানে যখন রোহিঙ্গা আছে হিসাবে আমরা ওইখানে গেলে একটু আশ্রয় পাইতে পারি, সেটা মনে করি আমার মনে হয় এখানে আসে। তবে শরণার্থীদের নিয়ে কাজ করা সরকারের এই শীর্ষ কর্মকর্তার দাবি, বৈধ ক্যাম্পগুলোতে বর্তমানে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারী নেই। সাম্প্রতিক সময়ে এ ব্যাপারে আরো বেশি শক্ত পজিশনে আছি। আমরা কাউকে এখানে ঢুকতে দিচ্ছি না এবং সেই জন্য আমাদের এখানে ঢোকার চেষ্টাও কেউ করছে না। সরকারি তথ্য অনুযায়ী টেকনাফের নয়াপাড়া এবং উখিয়ার কুতুপালং রেজিস্ট্রেড ক্যাম্পে 35,000 রোহিঙ্গা রয়েছে। আর আনরেজিস্ট্রেড হিসেবে পরিচিত টেকনাফের লেদা ক্যাম্পের 6টি ব্লকে 20,000 এবং উখিয়ার অপর একটিতে 25,000 রোহিঙ্গা অবস্থান করছে। রোহিঙ্গা শরণার্থীদের বৈধ অবৈধ সবগুলি ক্যাম্পের অবস্থান বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে মিয়ানমারে কোনো সংঘাত সৃষ্টি হলে রোহিঙ্গারা সহজে চলে আসতে পারে এসব ক্যাম্পে এবং এরপর সরকারি কোনো জবাবদিহিতা না থাকায় তারা সরে পড়ছেন দেশের বিভিন্ন স্থানে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মিয়ানমারের সংঘাত সৃষ্টি হওয়ার পর থেকে প্রতি রাতে শত শত রোহিঙ্গা ভিড় করছে এসব ক্যাম্পে। টেকনাফের লেদা ক্যাম্প থেকে কমল দে, সময় সংবাদ। প্রবাসের সময় আরও থাকছে, রাজধানীর শ্যামলীর শিশু মেলা পুনরুদ্ধার, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার ঘোষণা উত্তর সিটি মেয়রের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শনিবার প্রথম দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আয়কর না দেয়া এবং ঋণ খেলাপির দায়ে 10 জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এদিন 18টি ওয়ার্ডে 116 জন ও 6টি সংরক্ষিত ওয়ার্ডে 32 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আগামী 3 দিনের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব, ছবি তুলেছেন মঞ্জুর রহমান। শনিবার সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় মনোনয়নপত্র যাচাই বাছাই। 27টি ওয়ার্ডের মধ্যে এদিন 18টি ওয়ার্ড ও 9টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে যাচাই বাছাই করা হয় 6টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র। এটা আমার প্রাথমিক জয়, ইনশাআল্লাহ আগামীতেও যেন আমাদের জয় হয় এই প্রত্যাশায় জনগণের জন্য কাজ করে যাব। নজরুল সাহেবের যে স্বপ্নটা ছিল যে 2 নং ওয়ার্ডকে সেই মডেল শহর হিসাবে গড়ে তুলব, আমি সেই লক্ষ্যেই নামছি। পরিকল্পনা হচ্ছে যে নির্যাতিত যারা মা বোন আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা। আয়কর না দেয়া ও ঋণ খেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল করা হয় 1 সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সহ 10 কাউন্সিলর প্রার্থীর। আমাদের ট্যাক্স হয়েছে তা আমাকে বলেন, আমি জানি না, পরিশোধ করে তো আমি আপিল করব। এখন যদি আপিলে যদি আমি ইনশাআল্লাহ পাই তাইলে আমি নির্বাচন করব। নির্বাচনের মাঠের বাইরে রাখার
জন্য আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, বিভিন্ন ধরনের আমার গাড়িতে হামলা চলতেছে। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা বিভাগীয় কমিশনারের কাছে 3 দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তী 3 দিনের মধ্যে নির্বাচন কমিশন, মাননীয় বিভাগীয় কমিশনের ঢাকাকে করেছেন আপিল কর্তৃপক্ষ, সেইখানে প্রার্থী ব্যক্তিগতভাবে যে আপিল করবেন, তো উনি রায় দিয়ে যদি কোনো আমার বাতিল করা প্রার্থীকে বৈধ করেন, তাকে আবার আমি ইনক্লুড করব এবং পরবর্তীতে তাকে প্রতীক দিয়ে দেব। রোববার মেয়র সহ অন্য ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ধীরে ধীরে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উৎসব মুখর ও জমজমাট হয়ে উঠছে, তা প্রথম দিনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের চিত্র দেখলেই স্পষ্ট বোঝা যায়। তবে প্রার্থীরা বলছেন, এখন উৎসব মুখর পরিবেশ থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই হবে নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ 22শে ডিসেম্বরে নির্বাচনই হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন অভিবাসী অধিকার আন্দোলনের সংগঠক এবং কাগজপত্রহীন শিক্ষার্থী নাইম ইসলাম। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন অভিবাসী অধিকার আন্দোলনের সংগঠক এবং কাগজপত্রহীন শিক্ষার্থী নাইম ইসলাম। নাইম ইসলাম, তোমাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে এই কথা বলার অপরচুনিটি দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি নিয়ে। নাইম ইসলাম, প্রথমে জেনে নিতে চাই, ট্রাম্পের বিজয়ের পরে যে বিষয়টি আসছে যে ডাকা, ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ড অ্যারাইভাল, যেটা এই বিষয়টি নিয়ে একটু বলবা যে এটি আসলে কি? যারা ছোট থাকতে এই দেশে 2008 এর আগে আসছে, আমি এই দেশে 2002-তে আসছি, আমি যখন ক্লাস 4-এ ছিলাম। আমাদের মতো ছেলেমেয়ে যারা ইয়াং বয়সে এই দেশে আসছে, তাদেরকে ডেফার্ড অ্যাকশন ও ডাকা, ওয়ার্ক পারমিট আর সোশ্যাল সিকিউরিটি দিচ্ছে। তার মানে আমরা যখন কলেজে গেছি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছি, ড্রাইভার্স লাইসেন্স নিতে পারছি, আর লিগালি এদেশে কাজ করতে পারছি। এইখানে নিউ ইয়র্ক সিটিতে আমি যদি যখন গভর্নমেন্ট কলেজে গেছি, কিউনিতে গেছি, তখন 1 সেমেস্টারের টিউশন $3,000। ওয়ার্কিং ক্লাস মানুষের জন্য $3,000 এভরি সেমেস্টার, বছরে $6,000 আর $6,000 দিতে অনেক কষ্ট হয়। আমি যখন ডাকার মাধ্যমে লিগালি কাজ করতে পারছি, আমি নিজের টিউশনের জন্য কাজ করতে পারছি। আমার ফ্যামিলির উপরে এই চাপটা লাগে নাই। এই দেশে ডাকার পরে 820,000 লোক ডিফার্ড অ্যাকশন পেয়েছে। তারা কলেজ এডুকেশনের জন্য একটা অ্যাক্সেসিবিলিটি হয়ে গেছে। এই টিউশন পে করার প্রেশার তাদের ফ্যামিলির উপরে ছিল না, তারা নিজেরা কাজ করে টিউশন পে করতে পারছে। ডিফার্ড অ্যাকশন যাদের আছে, তারা ডিপোর্টেশনের থেকে প্রোটেক্টেড যদি কোনো ক্রাইম না কমিট করে। কিছু কিছু জায়গায়, ক্যালিফোর্নিয়াতে ডিফার্ড যাদের ডাকা আছে, তারা ফাইন্যান্সিয়াল এইড পায়। নিউ ইয়র্ক স্টেটে আনডকুমেন্টেড মানুষের জন্য ফাইন্যান্সিয়াল এইড নাই, কিন্তু ডিফার্ড অ্যাকশনের থেকে অনেকগুলো স্কলারশিপ ক্রিয়েট হয়েছে। আমি যখন 2010-এ কলেজের জন্য অ্যাপ্লাই করছি, তখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে সব জায়গায় সোশ্যাল সিকিউরিটি চাইছে, কিন্তু আমার সোশ্যাল সিকিউরিটি ছিল না। আমার যদি একাডেমিক স্কোর থাকে এই স্কলারশিপের জন্য, তারপরেও আমি ওই স্কলারশিপগুলো পাই নাই, কারণ আমার সোশ্যাল সিকিউরিটি ছিল না। নিউ ইয়র্কে কি পরিমাণ শিক্ষার্থী আছে এবং আমাদের বাংলাদেশিদের সংখ্যাটা কেমন? 67,000 ডাকা লোক আছে। তার মাধ্যমে লার্জেস্ট হইল লাতিনো, আর সেকেন্ড লার্জেস্ট হইল এশিয়ান। আর এশিয়ানের ভিতরে বাংলাদেশি একটা কনসিডারেবল অ্যামাউন্ট। বাংলাদেশি লোকদের ভিতরে এখন যে ইয়াং মানুষরা যারা ফার্স্ট কলেজ শুরু করতেছে,
তাদের আমার যেই চিন্তা করতে হচ্ছে তাদের এরকম করতে হইতেছে না যে আমি কলেজ অ্যাফোর্ড করতে পারবো নাকি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে তার যে 100 দিনের কর্মসূচি, তার মধ্যে যার এক্সিকিউটিভ অর্ডার নির্বাহী আদেশ বাতিলের যে কথা বলেছে ওবামার দেয়া, সেগুলোর ক্ষেত্রে ডাপার কি অ্যাকশন হবে? ফার্স্ট ডে হোয়াইট হাউসে উনি ডিফার্ড অ্যাকশন আর অন্য যে এক্সিকিউটিভ অর্ডার প্রেসিডেন্ট ওবামা অ্যানাউন্স করছে ওগুলো সব বাদ দিয়ে দিবে। সো উনি যদি তা করে তাহলে 820,000 ইয়াং মানুষ, অনেকজন স্টুডেন্ট, অনেকজন এখন কাজ করতেছে, তারা এগুলো করতে পারবে না। অনেকগুলি আনডকুমেন্টেড ইয়াং মানুষ তাদের সাথে ফাইট করছে যে আমাদের এই জিনিসগুলো দরকার, আমি চাই যে কলেজে যাইতে, আমি চাই এই দেশে কাজ করতে, আমি চাই ড্রাইভার্স লাইসেন্স। তারপরে প্রেসিডেন্ট ওবামা টাকা অ্যানাউন্স করছে। বাংলাদেশিদের মধ্যে সাধারণত কি অবস্থা বিরাজ করছে? অনেক ভয় আছে। আমরা এত এই লাস্ট 4 বছরে আমাদের ফিউচার নিয়ে প্ল্যান করতেছি যে কলেজ শেষ করবো না, এই কলেজে যাব, কলেজের পর আমি এইখানে কাজ করব। ঢাকা যদি চলে যায় ওই সব প্ল্যানগুলো আউট হয়ে যায়। আমার নিজের জন্য ঢাকা যদি ক্যান্সেল হয়ে যায় আমি লিগালি কাজ করতে পারবো না। আমরা যদি শুধু ভয় পেয়ে থাকি, কিছু না বলি, তার জন্য ফাইট না করি, তাহলে কিছু চেঞ্জ হবে না। তুমি যেহেতু সংগঠক একজন এই আন্দোলনের, সেদিক থেকে তোমাদের কর্মসূচি? সো ডিফার্ড অ্যাকশনের জন্য অ্যাপ্লাই করার জন্য গভর্নমেন্টকে আমাদের সব ইনফরমেশন দেওয়া হয়েছে, ফোন নাম্বার, অ্যাড্রেস, কোথায় প্রিভিয়াসলি থাকছি, আগে থাকছি আর এখন কোথায় থাকি। একটা বড় ফিয়ার হলো যে যখন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন ট্রানজিশন করে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে, ওরা এই সব ইনফরমেশনগুলো তাদেরকে দিয়ে দিবে। একটা ফ্রেজ আছে স্যাংচুরি সিটি আর স্যাংচুরি নেইবারহুড। স্যাংচুরি মানে যে এইখানে খারাপ কিছু হইতে কেউ দিবে না, মানে ডিপোর্টেশনে থামাবে মানুষদেরকে। যখন ঠিকমতো কাজ করে কিন্তু অনেক সময় মালিক ঠিকমতো টাকা দেয় না কারণ তাদের কাগজপত্র নয়, এরকম প্র্যাকটিসেস অ্যালাউ করা দেওয়া হবে না। স্যাংচুরি সিটি ক্রিয়েট করার জন্য আমরা একটা অ্যাকশন প্ল্যান করতেছি। আমরা মানে ড্রাম দেশি রাইজিং আপ অ্যান্ড মুভিং, আমরা একটা মেম্বারশিপ অর্গানাইজেশন। ডিসেম্বর 2 আমরা জ্যাকসনাইট কুইন্সে একটা র্যালি করব। আমরা নিউ ইয়র্ক সিটি মেয়রকে ইনভাইট করছি, আমাদের ইউএস সেনেটরদেরকে ইনভাইট করছি, আর লোকাল পলিটিশিয়ান আর অনেকগুলি আদার মেম্বারশিপ অর্গানাইজেশন নিউ ইয়র্ক সিটিতে, তাদেরকে ইনভাইট করছি। নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাইরেও তোমাদের কি কোনো যোগাযোগ আছে ন্যাশন ওয়াইড কোনো সংগঠনের সাথে? হ্যাঁ, সো আমরা একটা ন্যাশনাল কোয়ালিশনের মেম্বার, কোয়ালিশন নাম ইউনাইটেড উই ড্রিম। এটা আমেরিকার one of the largest immigration coalition. আমাদের প্ল্যান হলো এই জ্যাকসনাইটে আমরা যেরকম একটা অ্যাকশন ক্রিয়েট করতেছি এই নেইবারহুড সেভ করার জন্য, এরকম অ্যাকশন অন্য অন্য জায়গায় রেপ্লিকেট করা যাবে। সো অন্য মানুষ যারা এই অ্যাকশনের থেকে ইন্সপিরেশন পায় তারা তাদের নিজের কমিউনিটিতে এরকম শুরু করতে পারবে, সো নিজের কমিউনিটির লোকজনদেরকে সেফ রাখতে পারবে। বেটসি ডিভোসকে শিক্ষামন্ত্রী হিসাবে ট্রাম্প নির্বাচন করেছে বা মনোনয়ন করেছে, এই বিষয়টি তোমার কি মনে হচ্ছে যে সে এসে কি করবে? সো স্টুডেন্টদের জন্য বেটসি ডিভোস অনেক খারাপ খবর, কারণ উনি ফার্স্ট একজন বিলিয়নিয়ার, অনেক ধনী মানুষ, আর ওনার মেইন প্রায়োরিটি হলো পাবলিক এডুকেশন ক্যান্সেল করার জন্য। উনি এডুকেশন প্রাইভেটাইজ করতে চায়, সো এডুকেশন পাওয়ার জন্য টাকা পে করতে হবে। ট্রাম্পের 100 দিনের কর্মসূচিতে আরেকটি বিষয় আছে যে মুসলমান রেজিস্ট্রেশন। 9/11-এর পরে এরকম একটা সিস্টেম অলরেডি ছিল, ওটার নাম ছিল স্পেশাল রেজিস্ট্রেশন। এই প্রেসিডেন্ট বুশ এই প্রোগ্রামটা বানাইছিল। সো তখন আমরা দেখছি যে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে হাজার হাজার মানুষ ডিপোর্ট হয়ে গেছে। 13,000, কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না, কোনো ডিপোর্টেশন অর্ডার ছিল না, কোনো কেস ছিল না। সো ট্রাম্প যদি এরকম রেজিস্ট্রেশন আবার বানায়, আর যদি আমরা বানাইতে দেই, তাহলে এরকম আবার হবে। আমাদের একসাথে আসতে হবে, আমরা এরকম ডিভাইডেড হইতে পারি না, না আমার কাগজপত্র আছে, আমার কাগজপত্র নাই, আমি মুসলিম না, আমরা এরকম করতে পারবো না। আমরা যদি এরকম
আইডেন্টিটি নিয়ে মানুষদেরকে সেপারেট করি, তাহলে আমরা অনেক উইক হয়ে যাই। আমাদের পলিটিশিয়ানদেরকে অ্যাকাউন্টেবল হোল্ড করতে হবে। ডেমোক্র্যাটরা সবসময় বলে যে ডেমোক্র্যাটরা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। এখন সময় হলো তারা দেখাইতে পারবে তারা কত ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, তারা মুসলিমদেরকে কিভাবে রেসপেক্ট করে। আর আমাদের দায়িত্ব হলো তাদেরকে তাদের ওয়ার্ডকে অ্যাকাউন্টেবল করে ধরতে হবে। তোমরা বলছো তোমরা আমাদের জন্য এই কাজ করবা, আমাদেরকে প্রোটেক্ট করবা, দেখাও। নিজেদের সেফটি বা নিরাপত্তার দিক থেকে, নিজেদেরকে প্রোটেক্ট করার দিক থেকে তোমার পরামর্শ কি? আমরা নো ইউর রাইটস ম্যাটেরিয়াল মানুষদেরকে ডিস্ট্রিবিউট করি। নো ইউর রাইটস হলো যদি পুলিশ অফিসার মানুষদেরকে থামায় তাদের অধিকার কি, তারা কি করতে পারবে কি করতে পারবে না। আর যদি ইমিগ্রেশন এনফোর্সমেন্ট তাদের বাসায় আসে তাদের তখন কি অধিকার আছে, তারা কি করতে পারবে কি করতে পারবে না। এরকম ম্যাটেরিয়াল আমাদের কাছে আছে যে মানুষের হাতে ডিস্ট্রিবিউট করি। ওকে নাইম, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন অভিবাসী অধিকার আন্দোলনের সংগঠক এবং কাগজপত্রহীন শিক্ষার্থী নাইম ইসলাম। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরও থাকছে। এইচ কাপ হকির ফাইনালে বাংলাদেশ সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল জিমি চয়নরা। সিলেটে বখাটে বদরুলের হামলায় গুরুতর আহত খাদিজা এখন সুস্থ আছেন বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। কাল হাসপাতাল ছেড়ে যাবেন খাদিজা। শনিবার দুপুরে হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়। তবে তার চলাফেরা আরও স্বাভাবিক করতে কিছুদিন ফিজিওথেরাপি দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে খাদিজা সবার দোয়া চান। অক্টোবর মাস জুড়ে সংবাদ শিরোনামে থাকা সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা কেমন আছে এই প্রশ্নের উত্তর জানাতে শনিবার ছিল হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। ডাক্তারদের প্রস্তুতি, গণমাধ্যম কর্মীদের প্রস্তুতি সবই চলছিল, কিন্তু হুইল চেয়ারে ধীরে ধীরে এগিয়ে আসা খাদিজার হাস্যোজ্জ্বল চেহারা পুরো দৃশ্যপট পাল্টে দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়ে খাদিজা। মাত্র ৫% বাঁচার সম্ভাবনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া খাদিজা যেন আজ পুরো বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রতিচ্ছবি। দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জানালেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খাদিজাকে এখন ডিসচার্জ দেওয়া যাবে, তবে পুরোপুরি সুস্থ হতে রিহ্যাব ফিজিওথেরাপি দিতে হবে। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে। গত ৩রা অক্টোবর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এমসি কলেজের ছাত্রলীগ নেতা বদরুল আলমের নৃশংস হামলার শিকার হন খাদিজা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ভোট দিতে চায়, ভোট দেব, এটি একমাত্র দিন যেন নির্বাচন হয় সেদিন মানুষ তার চিন্তা দিয়ে, তার মতামত দিয়ে সরকারকে পরিবর্তন করে দিতে পারে। সেটাই হচ্ছে গণতান্ত্রিক উপায়। আর আমরা উদার রাজনৈতিক একটা গণতান্ত্রিক দল, আমরা ভোটে বিশ্বাস করি, ভোটের মাধ্যমে দিতে চাই। বাধ্য করতে হবে সরকারকে সে নির্বাচন দিতে, যে নির্বাচনের জনগণ তার রায় দিতে পারবে। দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত সরকার কঠোর তদারকি করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া ভেজালমুক্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি ভেজালমুক্ত খাদ্য রপ্তানির জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিও আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন আয়োজিত ৪র্থ বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সরকারের নানা উদ্যোগের কারণেই দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর
উদ্বৃত্ত চাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম খাদ্যের মান বজায় রাখার জন্য উৎপাদকদের প্রতি আহ্বান জানান। একটু রেসপন্সিবল পার্টনার হতে হবে সকলকে আমাদের, যে যারা উৎপাদন করবেন সেই উৎপাদন যেন সঠিক কোয়ালিটি মেনটেন করে সময় মতো আপনাকে দিতে পারে সেই গ্রোয়ার, সেই কৃষক। সেখানে আপনাদের যদি কিছু করণীয় থাকে সেই করণীয় কাজটুকু আপনাদেরকে কিন্তু করতে হবে। যেখানে উৎপাদন হয়, যেখানে প্যাকেটজাত হয়, সেখান থেকে আমরা খাবার টেবিল পর্যন্ত আমরা নিরাপদ খাদ্য দিতে চাই। আপনারা যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করেন, যে সমস্ত জিনিস ব্যবহার করেন আপনারা, তাও আমরা পরীক্ষা করে দেব। আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেব না। সব জায়গায় কিন্তু আমরা আমাদের টিম ভিজিট করবে, খুব সামনে শিগগিরই ভিজিট করবে। বিমানে ভ্রমণ করার সময় বা বিদেশে গেলে আমরা বিদেশের যে কোনো প্যাকেটজাত খাদ্য গ্রহণ করতে যে আমরা কুণ্ঠাবোধ করি না। আপনাদের পণ্য এমন পর্যায়ে নিয়ে আসেন যাতে দেশে বিদেশে কোনো জায়গায় যাতে আপনাদের পণ্য ব্যবহার করতে কেউ যাতে কুণ্ঠাবোধ না করে। এবার প্রবাসের খবর। যুক্তরাজ্যের এশিয়ান কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি ও সম্মাননা দিতে আগামী 4 ডিসেম্বর লন্ডনের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিউনিটি লিডারশিপ অ্যাওয়ার্ড। সম্প্রতি পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মুহিত চৌধুরীর পরিচালনায় সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন কমিউনিটি লিডারশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আবিদ হোসাইন। এ সময় ব্রিটেনের বিভিন্ন কমিউনিটিকে মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছেন এমন সফল ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানান তিনি। এছাড়াও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল সহযোগিতায় সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন রয়েছে বলেও জানান ফাউন্ডেশনের এই চেয়ারম্যান। বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস.এম. ইউসুফের মৃত্যুতে আবুধাবি আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আবুধাবির স্থানীয় এক হোটেলে এ শোকসভার আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নূর আলম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় এস.এম. ইউসুফ আওয়ামী লীগের দুর্দিনে কাণ্ডারি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন উল্লেখ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি আজীবন কাজ করে গেছেন বলে জানান বক্তারা। রাজধানীর শ্যামলীর শিশু মেলা পুনরুদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দীর্ঘ 1 যুগ অবৈধ দখলে থাকার পর আজ জায়গাটি মুক্ত করা হয়। মেয়রের নেতৃত্বে সিটি কর্পোরেশনের একটি দল শিশু মেলা উদ্ধার করে সিলগালা করে দেয়। মেয়র আনিসুল হক জানান, পরবর্তীতে কাউকে দখল না দিয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগেই পার্কটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। শ্যামলীর শিশু মেলা ছোট বড় সবারই বেশ পরিচিত এই জায়গাটি বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে দখল করেছিল মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, শিশু পার্কের 1.40 একর ভূমিতে শিশু পার্ক হিসেবে পরিচালনার জন্য গণপূর্ত মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের নিকট 1985 সালে হস্তান্তর করে। পরবর্তীতে পার্কটি আধুনিকায়নের জন্য 2002 সালের ফেব্রুয়ারি মাসে মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের সাথে 3 বছরের প্রায় 1.5 লাখ টাকা ইজারা মূল্যে চুক্তি করে সিটি কর্পোরেশন। চুক্তির 1 বছরের মধ্যে চুক্তিপত্র বাতিল করা সত্ত্বেও ইজারা সংস্থাটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। এমনকি সিটি কর্পোরেশনকে এখন পর্যন্ত কোনো টাকাও পরিশোধ করেনি তারা। এদিকে হঠাৎ চাকরি হারিয়ে বিপাকে মেলায় কর্মরত শ্রমিকরা। এখন কর্মসংস্থানের খুব খারাপ অবস্থা চলতেছে। এর মধ্যে যদি আবার কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মতন এখানে 100টা ফ্যামিলি 100 জনের পরিবারের সাথে জড়িত, তা আমাদের অবস্থাটা হবে। আমরা তো একটা প্রতিষ্ঠানে জব করতেছি, অনেক বছর যাবত আছি এখানে। তা আমরা চাইতেছি যে আমরা যেন থাকি, আমাদের রাখে, আমাদের তো ঢাকা শহরে ফ্যামিলি আছে। তবে এই ব্যাপারে ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের দাবি, বারবার টাকা পরিশোধ করতে চাইলেও তাদের টাকা নেওয়া হয়নি। 2013 সালে এসে আমরা একটা আবেদন করেছিলাম, কিন্তু আমাদের আবেদনটাকে রিসিভ করেছে, পরবর্তীতে আমাদের আর কোনো কিছু বলেন না। এদিকে দখল কার্যক্রম পরিদর্শনে এসে উত্তর সিটির মেয়র আনিসুল হক বলেন, ইজারা চুক্তি শেষে পার্কটি পুনরুদ্ধারে নেওয়া হয়, কিন্তু একের পর এক মামলা আর রিটের কারণে এতদিন তা সম্ভব হয়নি। এরপর থেকে সিটি কর্পোরেশন উদ্যোগেই পার্কটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। কেসের পর কেস করেছেন, আমরা কেসে জয়ী হয়েছি এবং আমরা আজকে থেকে আমাদেরই শিশুদের, সাধারণ নাগরিকের এই পার্ক পুনরুদ্ধার করলাম।
উদ্যানের পর মেইন গেটে সিলগালা করে ব্যানার ঝুলিয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সুর আর তালের ছন্দে মাতোয়ারা বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের দর্শক আর শ্রোতারা। তবলা, সেতার, বাঁশি ও শারদের সুরে উপমহাদেশের শিল্পীদের পরিবেশনায় মুখর ছিল ঢাকার আর্মি স্টেডিয়াম। শনিবার সন্ধ্যা 7টা থেকে বেঙ্গলের পরিবেশনায় শুরু হয় তৃতীয় দিনের অনুষ্ঠান। শশাঙ্ক সুব্রহ্মণ্যের বাঁশি, প্রভা আতরের খেয়াল, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের তবলা ও উদয় ভাওয়ালকারের ধ্রুপদী সঙ্গীতে বিভোর ছিলেন শ্রোতারা। 2012 সাল থেকে বেঙ্গল ফাউন্ডেশন এই উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করে আসছে। 50,000 শ্রোতা ইন্টারনেটে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই উৎসবে অংশ নিয়েছে। 5 দিনের এই আয়োজন চলবে আগামী সোমবার পর্যন্ত। হকির খবর। সিঙ্গাপুরকে 8-0 গোলে উড়িয়ে দিয়ে AHF কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে 26 মিনিটে ডিফেন্ডার মিলন হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 29 মিনিটে রোমান সরকার গোল করলে 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় অলিভার কার্টেজ শিষ্যরা। বিরতি থেকে ফিরে সিঙ্গাপুরের উপর আরও চড়াও হয়ে খেলতে থাকে রানা নিলয়রা। 37 মিনিটে পেনাল্টি কর্নার থেকে এবারের আসরে নিজের 5ম গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। 48 মিনিটে চয়ন, 50 মিনিটে পুঙ্কর মিমো ও 55 মিনিটে কৃষ্ণ কুমারের গোলে 6-0 এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। 66 ও 69 মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাতীয় দলের তরুণ তুর্কি আশরাফুল ইসলাম গোল করেন। 8-0 গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর জীবনাবসান, কমরেডের মৃত্যুতে শোকগ্রস্ত পুরো বিশ্বের মুক্তিকামী মানুষ। 9 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ফটোশপ করা ভুয়া ছবি। বিভ্রান্তি ছড়ানোর শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ওষুধের দাম দফায় দফায় বাড়লেও নিয়ন্ত্রণ নেই কর্তৃপক্ষের। বিপাকে সাধারণ মানুষ, ওষুধ প্রশাসনের ক্ষমতা বাড়ানোর তাগিদ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যাচাই বাছাইয়ের প্রথম দিনে 10 কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, আপিল করতে পারবেন 3 দিনের মধ্যে। এবং সিলেটে বখাটে বদরুলের হামলায় গুরুতর আহত খাদিজা এখন সুস্থ, হাসপাতাল ছেড়ে যাবেন রোববার। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।